প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই অনলাইন শেখানো কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি, আমরা আসি শুরুতে একটু সেই বিষয় পরিচিতি অর্থাৎ পাঠ পরিচিতিটা একটু জেনে নেই। তো আজকে আমি এই ক্লাসে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ে বিজ্ঞান বিষয়ে পৃথিবী ও মহাকর্ষ যে অধ্যায়টি তোমাদের আছে সেখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে আসো আজকের এই আলোচনায় তোমাদের সাথে আছি আমি। তো আসো আমরা শুরুতে আজকের যে পাঠ, সে পাঠ থেকে তোমরা কি শিখন ফল অর্জন করতে পারবে সেটা আমরা একটু জেনে নেই। তাহলে আসো, এ পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা মহাকর্ষ কি তা ব্যাখ্যা করতে পারবে। মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে সেটা তোমরা লিখতে পারবে বা বলতে পারবে। নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃত ও ব্যাখ্যা করতে পারবে। অভিকর্ষ ত্বরণ ব্যাখ্যা করতে পারবে। ভর ও ওজনের পার্থক্য করতে পারবে। তাহলে বুঝতেই পারছো শিক্ষার্থীরা, আজকে আমাদের যে পাঠ, এই পাঠটা তোমরা যদি খুবই মনোযোগ সহকারে শোনো, তাহলে এখান থেকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় সম্পর্কে তোমরা বুঝতে পারবে। তাহলে আসো আমরা আমাদের শুরুতেই যে আলোচ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ ব্যাপারটা আমরা সবসময় শুনি, তোমরা শুনে আসছো। তাহলে আসো, মহাকর্ষ কাকে বলে সেটা জানার আগে আমরা কয়েকটা ঘটনার ক্ষেত্রে বলা আছে, আমরা একটু দেখি। দেখো, প্রথম ঘটনা, তুমি মাটি থেকে উপরে লাফ দিলে কিছুটা উপরে উঠে আবার নিচে নেমে আসে। এরকম ঘটনা আমাদের সবার জীবনে, প্রত্যেক জীবনে আমরা কেউ যদি উপরের দিকে খেলার ছলে লাফ দিই তাহলে কিছুটা উপরে উঠে আমরা আবার নিচে নেমে আসি। দ্বিতীয় যে ঘটনা আছে সেটা একটু খেয়াল করো। আবির ক্রিকেট খেলায় ছক্কা মারার পরে বলটি উপরে উঠে আবার ভূপৃষ্ঠে পড়ল। আবির কেন, সেটা অন্য যে কোনো হইতে পারে, সুমন হইতে পারে, নাসির হইতে পারে। আমরা সবাই, আমিও ছোটবেলায় খেলছি বা তোমরা এখন যারা ক্রিকেট খেলো সবাই দেখো, তোমরা যখন ছক্কা মারো সেই বলটা কিছুটা উপরে উঠে আবার সেটা কিন্তু উপরে একদম চলে যায় না, সেটা কিন্তু আবার ভূপৃষ্ঠে পতিত হয়। দ্বিতীয় যে ঘটনা আছে সেটা খেয়াল করো। আম গাছ হতে আম, কাঁঠাল গাছ হতে কাঁঠাল, এগুলো মাটিতে পড়ে। আম গাছ হতে আম, কাঁঠাল গাছ হতে কাঁঠাল, নারকেল গাছ হতে নারকেল, আপেল গাছ হতে আপেল, যাই বলি না কেন এগুলো কিন্তু গাছ থেকে যখন পড়ে, বোটা ছিঁড়ে যখন পড়ে, এগুলো কিন্তু ভূপৃষ্ঠে অর্থাৎ নিচে পতিত হয়। চতুর্থ যে ঘটনা আছে সেটা খেয়াল করো। তুমি একটি ঢিলকে খুব জোরে উপরের দিকে ছুরি মারলে, অর্থাৎ তুমি মনে মনে চিন্তা করলে যে আজকে আমি কি করব, একটা ঢিলকে এমন ভাবে ছুঁড়ে মারবো যে ঢিলটাকে আমি উপরের দিকে পাঠাবো, সেটা আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে না। অর্থাৎ পৃথিবীর এই যে এরিয়া সেটাকে আমি ছাড়িয়ে উপরের দিকে নিয়ে যাবো। তাহলে সেক্ষেত্রে কি সেটা সম্ভব? সম্ভব নয়। তুমি কিছু সময় পর দেখবে ঢিলটা তুমি উপরে ছুটছিলে কিন্তু ঢিলটা আবার ভূপৃষ্ঠে ফিরে আসলো। তাহলে এই যে ঘটনাগুলো কেন ঘটলো, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই পৃথিবীর সাথে তাদের একটা এই যে আকর্ষণ রয়েছে, তার কারণে এই সকল বস্তুগুলা পৃথিবীর এই আকর্ষণ বলে সীমাকে না ছাড়িয়ে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরে এসেছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে নিজের দিকে এই যে একটা বলে আকর্ষণ করে, আর এই যে আকর্ষণ বলে, আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ। তাহলে এই সকল উদাহরণের মাধ্যমে আমরা মহাকর্ষকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে মহাবিশ্বের সকল বস্তুকণা
একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকে বলা হয় কি? মহাকর্ষ। এখন আসো নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ সূত্র, এটা সম্পর্কে একটা প্রচলিত গল্প আসলে আমরা সবাই শুনে আছি। সেই গল্পের যথার্থ তথা সত্য মিথ্যে এটা আমরা আসলে জানি না, আমরা শুনে আসছি, তোমরাও হয়তো বা বইতে শুনবে এরকম যে বিজ্ঞানী নিউটনের সূত্রটা প্রদান করছেন এবং সেটা প্রদান করতে গিয়ে সে হয়তোবা একটা আপেল গাছ থেকে একটা আপেল তার সম্মুখে পড়ছিল এবং সেখান থেকে নাকি তার এই যে সূত্রটা সম্পর্কে সে চিন্তা ভাবনা করে সর্বশেষে যে নিউটন যে সূত্রটা প্রদান করছে। তাহলে আসো আমরা সেই যে নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে সেই সূত্রটা একটু জেনে নেই। সূত্রটা দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তোমরা যারা বইতে পড়ে থাকবে এই সূত্রটার সাথে অবশ্যই পরিচিত, অনেক বড় একটা সূত্র। আসো আমরা সূত্রটা শুরুতেই জানলাম, এখন সূত্রটা কিভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হয় সেটা আমরা দেখি। তার জন্য আমাদের এই ডান পাশে একটা ছবি আছে, আসো ছবির সাথে আমাদের এইখানে বর্ণটা আছে, বর্ণটা আমরা মিলিয়ে নিই। ধরা যাক M1 এবং M2 হচ্ছে দুইটি বস্তু যারা পরস্পর থেকে যে d দূরত্বে অবস্থিত, এদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে F। তাহলে নিউটনের যে মহাকর্ষ সূত্র তার আলোকে আমরা বলতে পারি যে F সমানুপাতিক M1 ইন্টু M2। অর্থাৎ আমরা সূত্রে বলছি যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু আমরা ছবিতে বলছি M1 এবং M2 ভরের যে দুইটা বস্তু তাদের মধ্যকার দূরত্ব হচ্ছে কি d, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি F সমানুপাতিক 1/d², অর্থাৎ F এর সাথে d এর সম্পর্ক কি? d এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই দুইটা সূত্র, অর্থাৎ মূলত আমরা এখান থেকে দুইটা অংশে ভাগ করছি আমাদের বোঝার সুবিধার্থে। একটা হচ্ছে প্রযুক্ত বল বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং প্রযুক্ত বল বস্তু কণাদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এখান থেকে যদি আমরা দুইটা সূত্রকে একত্রিত করি তাহলে আমরা লিখতে পারি F সমানুপাতিক M1 M2 ডিভাইডেড বাই d²। আমরা এখান থেকে F ইকুয়াল টু লিখতে পারি G M1 M2 বাই d²। এখানে G হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে এই যে সূত্র অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র তার যে গাণিতিক যে ফরমেশন সেটা আমরা জানলাম। আমরা কি করছি, M1 এবং M2 ভরের দুইটা বস্তু বিবেচনা করছি যারা পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত। এদের মধ্যকার আমরা মনে করছি যে F বলে এরা একে অপরকে আকর্ষণ করে, তাহলে আমরা সেখান থেকে আকর্ষণ বল ভরের গুণফলের সমানুপাতিক, আকর্ষণ বল বস্তুদ্বয়ের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, সেখান থেকে আমরা দুইটা সম্পর্ককে একত্রে বা সম্মিলিত করে সেখান থেকে আমরা দেখাইলাম F ইকুয়াল টু G M1 M2 ডিভাইডেড বাই d²। এবং এই যে আকর্ষণ বল F এটা কোথায়, এই যে বস্তুদ্বয়ের যে সংযোজক যে সরল রেখা এই সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এখন আসো দেখো, আমরা ইতিপূর্বে F ইকুয়াল টু G M1 M2 বাই d² এই সম্পর্কটা আমরা পাইছি। এখন দেখো এখানে যদি M1 এবং M2 যদি 1 কিলোগ্রাম হয়, অর্থাৎ M1 ইকুয়াল টু M2 ইকুয়াল টু 1 কেজি এবং এদের মধ্যকার দূরত্ব যদি 1 মিটার হয়, তাহলে এখানে আমরা 1 বসাবো, এখানে 1 বসাবো 1², তাহলে আমরা পাবো কি F ইকুয়াল টু G। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারি,
1 কেজি ভরের দুইটি বস্তু পরস্পর থেকে 1 মিটার দূরত্বে অবস্থান করে একে অপরকে যে বলে আকর্ষণ করবে তার মান হচ্ছে জি, অর্থাৎ বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এর সমান। এখন আসো আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্রের যে গাণিতিক রূপটা পেলাম সেখান থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা ধারণা দিতে পারি। সেটা কি, যদি দূরত্ব নির্দিষ্ট রেখে আমরা ডি এর মানকে অপরিবর্তিত রাখবো, বস্তুদ্বয়ের ভরের গুণফল এখন যা আছে তার আমরা যদি দ্বিগুণ করি তাহলে এদের মধ্যকার আকর্ষণ বলের মানও দ্বিগুণ হবে। কারণ আমরা বলছি যে বলের সাথে বস্তুদ্বয়ের ভরের সম্পর্ক কি এদের গুণফলের সমানুপাতিক। তাই ভরের গুণফল যদি আমরা দ্বিগুণ করি তাহলে এফ এর মান অর্থাৎ আকর্ষণ বল হবে দ্বিগুণ। আমরা যদি ভরের গুণফল যদি 3 গুণ করি আকর্ষণ বল হবে 3 গুণ, 4 গুণ করলে হবে 4 গুণ। এভাবে আমরা 5 গুণ 6 গুণ 7 গুণ যাই করি না কেন এফ এর মান কি হবে তত গুণ হবে। এখন আসো আমরা যদি আবার দুইটা বস্তু কণা তাদের ভরকে যদি অপরিবর্তিত অর্থাৎ নির্দিষ্ট রেখে এদের মধ্যকার দূরত্বের যদি পরিবর্তন করি সেটা কিভাবে, দূরত্ব যদি আমরা দ্বিগুণ করি তাহলে এফ এর মান কি হবে এখন যা আছে তার 4/1 অর্থাৎ 1/4 হবে। যদি আমরা 3 গুণ করি তাহলে বলের মান হবে 9/1। যদি আমরা 4 গুণ করি তাহলে বলের মান কত হবে কেউ কি বলতে পারো? হ্যাঁ, অবশ্যই সেটা কত হবে, সেটা হবে তোমার 16/1। এভাবে যদি আমরা বস্তু কণাদ্বয়ের ভরের গুণফল বা ভরদ্বয়কে যদি আমরা অপরিবর্তিত রেখে এদের মধ্যকার দূরত্বকে যদি 5 গুণ করি তাহলে বলের মান কত হবে 25/1। এখন আসো আমাদের যে আলোচ্য বিষয় অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ। এটা আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে দেখো আমরা শুরুতেই অভিকর্ষ কাকে বলে, পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী যে বলে অন্য যে কোনো বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করবে সেই যে আকর্ষণ বল সেটাকে বলা হয় অভিকর্ষ। আর একটা নাম হচ্ছে মাধ্যাকর্ষণ। তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি অভিকর্ষ হচ্ছে এক প্রকার মহাকর্ষ। কারণ আমরা মহাকর্ষের যে সংজ্ঞা বলছি সেখানে আমরা বলছিলাম মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু কণা একে অপরকে নিজের দিকে যে বলে আকর্ষণ করবে তাকে আমরা বলবো মহাকর্ষ। সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তাহলে আমরা সেই মহাকর্ষ বলকে আমরা এখানে বলছি সেটা হচ্ছে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। তাহলে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি, সকল অভিকর্ষই মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়। এখানে এই জিনিসটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি, দেখো তোমাদের এইখানে কয়েকটা ঘটনার কথা বলা আছে। প্রথম ঘটনাটি খেয়াল করো, আম গাছের দুটি আমের মধ্যকার আকর্ষণ বল। দুইটা আমের মধ্যকার আকর্ষণ বল এটা কি মহাকর্ষ? হ্যাঁ, এটাকে আমরা মহাকর্ষ বলতে পারি। কিন্তু এটা কি অভিকর্ষ? না, এটাকে আমরা অভিকর্ষ বলতে পারি না। কারণ কি, এখানে দুইটা বস্তুর মধ্যে কোনো পৃথিবী নেই। এটা মহাকর্ষ কিন্তু অভিকর্ষ নয়। এরপর খেয়াল করো, পৃথিবী ও আম গাছের আমের মধ্যকার আকর্ষণ বল। তাহলে এটা কি মহাকর্ষ? অবশ্যই মহাকর্ষ। এটা কি আমরা অভিকর্ষ বল বলতে পারি? হ্যাঁ, অবশ্যই এটাকে আমরা অভিকর্ষ বলতে পারি। তাহলে এটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ দুইটাই আমরা বলতে পারি। এরপর দেখো পৃথিবী ও চাঁদের মধ্যকার আকর্ষণ বল। পৃথিবী এবং চাঁদের মধ্যকার যে আকর্ষণ বল তাকে কি আমরা মহাকর্ষ বলতে পারি? অবশ্যই বলতে পারি এবং এটাকে আমরা অভিকর্ষ বলতে পারি। তাহলে এখানে দেখো যে আমরা এই যে আম গাছে দুটি আমের মধ্যকার যে আকর্ষণ বল তাকে আমরা মহাকর্ষ বলতে পারি কিন্তু অভিকর্ষ বলতে পারি না। কিন্তু নিচের দুইটা যে বলের কথা তারা যেমন অভিকর্ষ আবার সেই একইভাবে তারা মহাকর্ষ। তাহলে এখান থেকে আমরা উদাহরণের সাহায্যে কি বলতে পারি যে সকল অভিকর্ষ বলই হচ্ছে মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ নয়।
আশা রাখি শিক্ষার্থীরা তোমরা এই যে ব্যাপারটি আমি ব্যাখ্যা করলাম উদাহরণের মাধ্যমে তোমরা অবশ্যই বুঝতে পারছো। এখন আসো অভিকর্ষ ত্বরণ, যাকে ইংরেজিতে বলা হয় গ্র্যাভিটি। আমরা একটু অভিকর্ষ ত্বরণ সম্পর্কে জানবো। তাহলে শুরুতে আমরা অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা কি দেখো। অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ একটা বস্তুকে যদি উপর থেকে আমরা ছেড়ে দেই, তাহলে ওই বস্তুটা যদি তোমার অভিকর্ষ বলের প্রভাবে কোনো বাধাহীন ভাবে অর্থাৎ মুক্তভাবে পড়তে থাকে, তাহলে সময়ের সাথে তার যে বেগ বৃদ্ধি পাবে অর্থাৎ বেগ বৃদ্ধির যে হার, সেটাকে আমরা বলবো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা, যেহেতু ইংরেজি হচ্ছে গ্র্যাভিটি, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি এবং পরিমাপের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা এইভাবে লিখে প্রকাশ করি। এখন আসো অভিকর্ষ ত্বরণের একটা গাণিতিক রাশিমালা আছে, সেইটাকে আমরা কিভাবে প্রতিপাদন করব। দেখো, আমরা মনে করছি যে এটা হচ্ছে আমাদের পৃথিবী, যার ভর হচ্ছে এম, বড় হাতের এম, এবং পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে যার ভর হচ্ছে এম, ছোট হাতের এম, এবং পৃথিবীর কেন্দ্র হতে এই যে এম ভরের বস্তু তার দূরত্ব হচ্ছে ডি। তাহলে পৃথিবীর সাথে এই বস্তুর যে আকর্ষণ বল হবে, তাকে আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে তার আলোকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। আবার আমরা সবাই জানি অভিকর্ষ বল এফ ইকুয়াল টু এম জি। তাহলে দেখো আমাদের দুইটা যে আমরা সমীকরণ পেলাম, তাদের উভয়ের বাম পক্ষে আছে এফ এবং এফ। তাহলে আমরা বলতে পারি দুইটা সমীকরণের ডান পক্ষ সমান, অর্থাৎ এম জি ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন দেখো এখানে আমাদের দুটো সমীকরণের উভয়ের এম, এই যে রাশিটা আছে এটা হচ্ছে আমাদের কমন, তাই আমরা উভয় পক্ষ হতে এম যে রাশিটা তাকে আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অর্থাৎ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ জি এর গাণিতিক রাশিমালা। এখান থেকে প্রিয় শিক্ষার্থীরা আমরা অভিকর্ষ ত্বরণ কাকে বলে তার সংজ্ঞাটা আমরা জানলাম, তাকে কিভাবে প্রকাশ করা হয়, পরিমাপের একক কি, এর গাণিতিক রাশিমালা আমরা কিভাবে প্রতিপাদন করছি, সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসো আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভর ও ওজন। শুরুতে আমরা ভর জিনিসটা কি সেটা আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু খেয়াল করি, আমরা সবাই আসলে বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি যে তোমার ওজন 40 কেজি, এভাবে আমরা বলি। অথবা এভাবে বলি যে আমি বাজার থেকে আলু কিনে আনছি, তার ওজন কত, ওজন হচ্ছে 5 কেজি। তো আসলে আমরা এই যে ভর ও ওজন ব্যাপারটা স্বাভাবিক ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলি, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে ভর এবং ওজন দুইটা আসলে একই জিনিস নয়, দুইটার মধ্যে ভিন্নতা আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে আসো আমরা সেই জিনিসটা এখান থেকে শিখবো। তাহলে শুরুতে আমাদের আছে ভর। তাহলে আমরা সংজ্ঞা কি বলতে পারি, প্রত্যেক বস্তু পদার্থ দ্বারা গঠিত, কোন বস্তুতে উপস্থিত মোট পদার্থের পরিমাণকে তার ভর বলা হয়। অর্থাৎ কোনো একটা বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, তাহলে সেখানে যত সকল ক্ষুদ্র কণা থাকবে মোট যে তাদের যে মোট যে পরিমাণ, সেই পরিমাণটাকে বলা হবে কি তার ভর। ভর পরিমাপের জন্য সাধারণত আমরা সবাই জানি কি ব্যবহার করা, সাধারণত পাল্লা বা নিক্তি, সাধারণ নিক্তি যাকে আমরা বলি, সেটা আমরা ভর পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে দেখো, যে পরমাণু ও অণু দ্বারা বস্তুটি গঠিত তার সংখ্যা ও সংযুক্তির উপর ভর নির্ভর করে। তাহলে ভর কার উপর নির্ভর করে, যে পরমাণু এবং অণুগুলো দ্বারা
ওই বস্তু কণাটি গঠিত তার সংখ্যা এবং তাদের যে সংযুক্তি সেটা যদি পরিবর্তিত হয় তাহলে বস্তু কণাটির ভরের পরিবর্তন ঘটবে। বস্তুর ভর, অবস্থান, আকৃতি এবং ওই বস্তুটির গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হবে না। তো ভর পরিমাপের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম বা কেজি। আমরা সবাই জানি যে ভর পরিমাপ করার জন্য আমরা যে এককটা ব্যবহার করি সেটা হচ্ছে সংক্ষেপে আমরা বলি কেজি, যার পূর্ণরূপ হচ্ছে কিলোগ্রাম। এরপর দেখো, ক্ষুদ্র ভর পরিমাপের জন্য গ্রাম একক ব্যবহার করা। এমন কিছু বস্তুর ভর আছে যেগুলো হচ্ছে খুবই ক্ষুদ্র, যেগুলো পরিমাপের জন্য আমরা কিলোগ্রামের যে ছোট একক গ্রাম এগুলো ব্যবহার করি। এর চেয়ে ছোট ভর পরিমাপের জন্য আমরা মিলিগ্রাম ব্যবহার করি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি একটি পেন্সিলের ভর হচ্ছে 5 গ্রাম। এছাড়া বড় মানের ভর পরিমাপের জন্য আমরা টন, মেট্রিক টন এই জাতীয় বড় এককগুলো ব্যবহার করি, যার সাথে কিলোগ্রামের একটা সম্পর্ক আছে। আমরা ওইখান থেকে এই ভরটাকে যদি কিলোগ্রামে যদি রূপান্তর করতে চাই সেটাও আমরা করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, এখান থেকে আমরা ভর সম্পর্কে এই সকল গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন আছে সেগুলো আমরা জানতে পারলাম। এখন আছে ওজন। ওজন ইংরেজি হচ্ছে ওয়েট। তাহলে শুরুতে আমরা ওজন কাকে বলে সেই সংজ্ঞাটা জানবো। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, অর্থাৎ আমরা সবাই জানি যে পৃথিবী সকল বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আর এই যে আকর্ষণ বল তাকেই বলা হয় ওই বস্তুটির ওজন। ওজন ইংরেজি যেহেতু ওয়েট, তাই ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। কোনো বস্তুর ভর যদি m এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ যদি g হয় তাহলে বস্তুটির ওজন w কত হবে? mg। ওজন পরিমাপের একক হচ্ছে নিউটন, যাকে বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি একটি বস্তুর ভর পৃথিবী পৃষ্ঠে হচ্ছে 10 কেজি, তাহলে তার ওজন কত? তোমরা কি বলতে পারো? তাহলে দেখো, আমরা জানি W = mg, তার m এর মান আমরা 10 বসালাম, আর g এর যে আদর্শ মান 9.8, আর এটা যদি আমরা করি গুণ করলে হয় 98 নিউটন। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? একটা বস্তুর ভর যদি 10 কেজি হয় তাহলে তার ওজন হবে কত? 98 নিউটন। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে বাস্তবিক ক্ষেত্রে ভর এবং ওজন দুইটা টপিকসকে আমরা একত্রিত করে ফেলি। যেমন আমরা বলি যে এই বস্তুটার ওজন হচ্ছে এত কেজি, আসলে ওজন পরিমাপের একক কেজি নয়। আমরা কি শিখলাম? ওজন পরিমাপের একক হচ্ছে নিউটন। তাহলে আমরা এই যে আলোচনা এখান থেকে আমরা দেখলাম যে ভর এবং ওজন দুইটা রাশি, এদের মধ্যে আসলে পার্থক্য আছে, বিভিন্ন পার্থক্য, সংখ্যাগত পার্থক্য আছে, পরিমাপগত পার্থক্য আছে, পরিমাপের এককগত পার্থক্য আছে, তারপর প্রকাশগত পার্থক্য আছে, অনেকগুলো পার্থক্য আছে। ভর কি কি বিষয়ের উপর নির্ভর করে, ওজন কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো আমরা দেখলাম। এখান থেকে তোমাদেরকে যদি বলা হয় যে তোমরা ভর এবং ওজনের মধ্যে কয়েকটি পার্থক্য লিখো, তাহলে আশা রাখি তোমরা সবাই এই পার্থক্যগুলো অবশ্যই লিখতে পারবে। এখান থেকে আমরা ওজন সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি জানলাম? ওজন পরিমাপের জন্য সাধারণ নিক্তি ব্যবহার করা হয় না, যে নিক্তিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কি? স্প্রিং নিক্তি। আমরা ভর পরিমাপের ক্ষেত্রে কি বলছিলাম? সাধারণ নিক্তি ব্যবহার করে ভর পরিমাপ করা হয়, কিন্তু ওজন পরিমাপের জন্য আমরা সাধারণ নিক্তি ব্যবহার করব না, তার জন্য আলাদা একটা নিক্তি আছে যাকে বলা হয় কি? স্প্রিং নিক্তি। তাহলে এটাকেও তোমরা ভর এবং ওজনের পার্থক্যের মধ্যে সংযুক্ত করতে পারো, যে ভর পরিমাপ করা হয় সাধারণ নিক্তি ব্যবহার করে, ওজন পরিমাপ করা হয় স্প্রিং নিক্তি ব্যবহার করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যতটুকু আলোচনা করলাম তার আলোকে তোমাদের বাসায় কিছু কাজ থাকবে, তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করবে। বাসার কাজগুলো কি কি? 1 নম্বর, মহাকর্ষ কাকে বলে, এটা আমরা শুরুতেই শিখছি। 2 নম্বর, নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখো।
এবং গাণিতিক ব্যাখ্যা দাও। নিউটনের মহাকর্ষের সূত্র কি সেটা আমরা ওইখানে বলছি এবং সেটাকে আমরা ছবি এঁকে কিভাবে গাণিতিকভাবে ব্যাখ্যা দেওয়া যায় সেটা আমরা শিখেছি। 3 নম্বর, অভিকর্ষ কাকে বলে? মহাকর্ষ অভিকর্ষের মধ্যে পার্থক্য লিখো। অভিকর্ষ বলের সংজ্ঞা কি সেটা আমরা শিখছি। মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে কি কি পার্থক্য হতে পারে সেটা তোমরা এখান থেকে খুঁজে বের করে কয়েকটা পার্থক্য তোমরা নিজেরা বাসায় লিখো। 4 নম্বর, সকল অভিকর্ষই মহাকর্ষ কিন্তু সকল মহাকর্ষ অভিকর্ষ নয়, উক্তিটি ব্যাখ্যা করো। এক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে যে সকল অভিকর্ষ বলকে আমরা মহাকর্ষ বলতে পারি কিন্তু সকল মহাকর্ষ বলকে আমরা অভিকর্ষ বলতে পারি না সেটা আমরা ব্যাখ্যা করছি। তোমরাও আশা রাখি সেটা খুব সুন্দরভাবে এখান থেকে ব্যাখ্যা করতে পারবে। 5 নম্বর, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এর গাণিতিক যে একটা রাশিমালা আছে সেটা কিভাবে নির্ণয় করা যায় সেটা তোমরা নির্ণয় করবে। 6 নম্বর, ভর ও ওজন কাকে বলে? এদের মধ্যে 4টি পার্থক্য লিখো। 7 নম্বর দেখো, একটা অঙ্ক আছে, ছোট একটা অঙ্ক। একটি পেন্সিলের ভর 10 গ্রাম হলে এর পৃথিবী পৃষ্ঠে ওজন নির্ণয় করে। একটা পেন্সিলের ভর দেওয়া আছে, তাহলে পৃথিবী পৃষ্ঠটার ওজন কত হবে? আমরা যে ওজনের যে গাণিতিক রাশিমালা পেয়েছি সেখান থেকে অবশ্যই তোমরা এই পেন্সিলের ওজন কত হবে সেটাকে তোমরা নির্ণয় করবে। অবশ্যই খেয়াল রাখবে ভরটা তোমার গ্রামে দেওয়া আছে, এটাকে তোমরা কেজিতে নিয়ে তারপর এর ওজন কত সেটা তোমরা বের করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সাবধানে থেকো। আজকের আমার শ্রেণী কার্যক্রম এই পর্যন্তই। ধন্যবাদ।